আচ্ছা, আমি তোকে জানাবো। ধন্যবাদ। প্রিয়তা ফোন ডাকলো। কিছুটা নিশ্চিন্ত হয়ে সে বিছানায় গা এলিয়ে দিল। ফোনের দিকে তাকাতে দেখলো আয়াজ মেসেজ করেছে। প্রিয়তার রিপ্লাই দিতে মন চাইল না। তার এখন ভীষণ ঘুম পাচ্ছে। ভীষণ বলতে ভীষণ। প্রিয়তা ফোন সাইলেন্ট করে টেবিলে রাখলো। সে জানে কিছুক্ষণ বাদে আয়াজ কল করবে। একবার নয় দুবার করে টানা 1 ঘন্টা কল করবে। অতঃপর প্রিয়তা ঘুমিয়ে পড়েছে ভেবে সুন্দর করে একটা মেসেজ পাঠাবে। এই ছেলেটার যাবতীয় কাজ এখন প্রিয়তার মুখস্থ হয়ে গেছে। প্রিয়তা একটা বাসা খুঁজে পেয়েছে। 1 বেডের ছোট্ট একটা ফ্ল্যাট। ৬,০০০ টাকায় এর থেকে ভালো বাসা পাওয়া অসম্ভব। নীরার মামা শ্বশুরের বাড়ি হওয়ায় অল্প ভাড়ায় সহজে বাসাটা পেয়ে গেছে সে। সকালে খাওয়া দাওয়া শেষ হতে প্রিয়তা কোনো ভনিতা ছাড়াই বলল, আমি এ মাসেই শিফট করছি। জাহিদ অবাক চোখে তাকালো। বোকা চোখে তাকিয়ে বলল, শিফট করছো মানে? ইটস সিম্পল। আপনাদের সংসারে আর কতদিন? তাছাড়া আমার জন্য আপনাদের কম ঝামেলা সহ্য করতে হচ্ছে না। এখন যেহেতু আমি নিজেই চলতে পারি, নিজেকে চালাতে পারি, তাই আমি আমার মতো করে থাকতে চাই। বলতে পারেন নিজের বাকি জীবনটা নিজের মতো করে চালাতে চাই, আপনাদেরও ছুটি দায়িত্ব থেকে। কত বড় একটা কথা কত সহজেই বলে ফেলল প্রিয়তা। প্রিয়তার গলা ধরে আসতে চাইছে, কিন্তু সে শক্ত হয়ে বসে রইল। জাহিদ নির্বাক হয়ে প্রিয়তার মুখের দিকে তাকালো। সে কল্পনায়ও ভাবতে পারেনি প্রিয়তা বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নেবে। সে তো সবসময় প্রিয়তাকে নিজের মেয়ের মতো করেই দেখেছে। তার চোখের কোণে পানি জমল। মুচকি হেসে সে বলল, তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, এখানে আমার আর কি বলার? তুমি বড় হয়েছো, নিজের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি উঠে চলে গেলেন। সুজলা কোনো কথা না বলে স্বামীর পিছু পিছু রুমে চলে গেল। তুলি অনেক আগেই খেয়ে শুয়ে পড়েছে। প্রিয়তা টেবিলে বসে রইল। সবাই চলে যেতেই রত্না দৌড়ে এলো। আপা, আপনি সত্যি চলে যাবেন? প্রিয়তা মাথা নাড়ালো। রত্না মন খারাপ করলো একটু, পরক্ষণে বলল, এতদিনে আপনি একটা সঠিক কাজ করছেন আপা। একটু খারাপ লাগলেও আমি খুশি হয়েছি। আপনি চিন্তা করবেন না, 2 দিন পর আমি আপনারে দেখতে যামুনি। প্রিয়তা হেসে ফেলল। কিছু ভালোবাসা হয় নিঃস্বার্থ। এই যে রত্নার, তার প্রতি ভালোবাসা কতটা নিঃস্বার্থভাবে মেয়েটা তাকে ভালোবাসে। এই ভালোবাসা আপন মানুষদের কাছ থেকেও পাওয়া যায় না। 2 দিনের মাথায় প্রিয়তা নতুন বাসায় উঠল। রত্না পুরোটা দিন প্রিয়তার হাতে হাতে ঘর গুছিয়ে দিল। প্রিয়তা ওর মামার বাড়ি থেকে কিছুই আনেনি। টুকটাক প্রয়োজনীয় জিনিস সব নিজেই কিনে নিয়েছে। যদিও জাহিদ অনেক জোরাজুরি করেছিল, কিন্তু প্রিয়তা সাফ মানা করে দিয়েছে। সুজলা প্রিয়তাকে কঠিনভাবে বলে দিয়েছে সে যেন আর এ বাড়িতে ফিরে না আসে। উত্তরে প্রিয়তা মুচকি হেসে বলেছিল, চিন্তা নেই মামি, আপনাদের মুক্তি দেওয়ার শপথ যখন করেছি সেটা পরিপূর্ণভাবেই সম্পন্ন করব। তুলি ভীষণ কেঁদেছিল। বারবার প্রিয়তাকে না যেতে বলছিল। প্রিয়তা ওকে জড়িয়ে ধরে চুপ করেছিল। তার চোখ থেকে এক ফোঁটাও পানি ঝরেনি। কষ্ট পেতে পেতে তার হৃদয় পাথর হয়ে গেছে। বিকেল হওয়ার পূর্বেই রত্না চলে যায়। প্রিয়তা সব গুছিয়ে বারান্দায় দাঁড়ায়। সূর্য হেলে পড়েছে। লাল রাঙা আকাশে কয়েকটা কাক উড়তে দেখা যাচ্ছে। প্রিয়তা বিষণ্ণ মনে আকাশের দিকে তাকালো। চোখের কোণে জলরাশির দেখা মিলল। ধরে আসা গলায় বলল, সব খারাপ কেন আমার সাথেই হয়? আমাকেই কেন সব হারাতে হয়? কেন ইগনোর করছেন প্রিয়তা? আয়াজের কণ্ঠের গভীরতা অনেক। সাধারণত আয়াজ তাকে প্রিয়তা বলে ডাকে না। এটা তখনই ডাকে যখন আয়াজ খুব রেগে থাকে কিংবা যখন খুব বেশি কষ্ট পায়। প্রিয়তা তপ্ত শ্বাস ফেলল। শান্তভাবে বলল, তোমার পড়াশোনায় ফোকাস করা উচিত আয়াজ। আমি তো পালিয়ে যাচ্ছি না। যেতে চাইলেও যেতে দিব না। দিও না, তবুও পড়াশোনায় ফোকাস করো। আয়াজ হাসলো। প্রিয়তার নাক টেনে দিয়ে বলল, আপনি প্রফেশনাল টিচারের মতো ব্যবহার করছেন প্রিয়। প্রিয়তা চমকালো। আজকাল সে একটুতেই চমকে যায়। এই ছেলেটার তাকে চমকে দেওয়ার বিশেষ রকম ক্ষমতা রয়েছে। প্রিয়তা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কণ্ঠে তেজ এনে বলল, তুমি এইভাবে যখন তখন আমায় ছোবে না আয়াজ। আয়াজ ব্যথিত হলো। হাত গুটিয়ে নিয়ে ছোট করে জবাব দিল, সরি। ইতিমধ্যে পার্কে অনেক কাপতিরা ভিড় জমেছে।
ব্যস্ত হয়ে উঠেছে ঝিমিয়ে থাকা পার্কটি। প্রিয়তা আর চোখে আয়াজের দিকে তাকায়। কালো রঙের শার্ট উজ্জ্বল শ্যামলা দেহে দারুণ মানিয়েছে। হঠাৎ করে প্রিয়তার মন খারাপ হলো। সে উদাস হয়ে বলল, পিচ্চি, কেন তুমি আমার বড় হলে না? প্রিয়তার কথায় আয়াজ গম্ভীর হলো। প্রিয়তার দিকে গম্ভীর হয়ে তাকালো, কাট কাট গলায় বলল, আমাকে আর কখনোই পিচ্চি সম্বোধন করবেন না। এর শাস্তি দিতে আমি কৃপণতা করব না। প্রিয়তার মনে হলো সে এই পিচ্চি ছেলেটাকে ভয় পাচ্ছে। তার ভয় পাওয়া উচিত না, কিন্তু সে পাচ্ছে। এই শীতল গলার স্বর তাকে জমিয়ে দিচ্ছে। সে চেয়েও পারছে না আয়াজের কথার অমান্য করে তাকে পিচ্চি বলে ডাকতে, কিন্তু সে বলতে চাইছে, পিচ্চি, আমাকে ধমকানোর আগে 5 বার ভাববে, কেননা আমি তোমার থেকে গুনে গুনে 5 বছরের বড়। একের পর এক মেসেজ আসছে। প্রিয়তা কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। এই নিখিলের সমস্যা কি? এত মেসেজ কেন দিতে হবে? আর সে মেসেজ দিলেও বা প্রিয়তা কেন রিপ্লাই করবে? প্রিয়তা আবারও বইয়ে মন দিল। অবহেলায় পড়ে রইল ফোনটি আগের স্থানে। এর মাঝে ডোরবেল বেজে উঠল। দরজা খুলতে দেখল বাড়িওয়ালা দাদু থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বোঝে না সবসময় এমন থমথমে মুখ করে থাকার কারণ। দিদা কি তাকে আদর যত্ন করে না? প্রিয়তা মিষ্টি হেসে সালাম দিল। জবাবেও দাদু থমথমে মুখে তাকালো। কিছু বলবেন দাদু? আমার বাড়িতে থাকতে কিছু নিয়ম আছে, সেগুলোই জানাতে এসেছি। এমন কাট কাট কথায় প্রিয়তা না চাইতেও বিভ্রান্ত হলো। মানুষ বুঝি শুরুতেই এমন কথা বলে? জি, ভেতরে এসে বসুন। লোকটা জবাব দিল না, তবে হাতের ইশারায় বুঝালো সে এখানেই ঠিক আছে। প্রিয়তা নড়ে চড়ে দাঁড়ালো। তার কেমন জানিয়ে নিজেকে আসামি আর সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে জজ বলে মনে হচ্ছে। প্রিয়তার একটা ভুল কথা তার প্রাণ কেড়ে নিবে এমন দম বন্ধ অনুভূতিতে প্রিয়তা হাঁসফাঁস করে উঠল। বাড়িওয়ালারা বুঝি এমনই হয়? চাকরি করো নাকি? জি। রাত করে বাড়িতে ফেরা চলবে না, সে তুমি যত বড়ই চাকরি করো না কেন। প্রিয়তা ঝটপট জবাব দিল, জি না, বড় চাকরি করি না। লোকটা চশমার উপর থেকে কপাল কুঁচকে তাকালো। এখানে কপাল কুঁচকানোর কি আছে? প্রিয়তার ইচ্ছে হলো লোকটাকে বলতে, দাদু, আপনার কপালের চামড়া কি ছোট থেকে অমন কুচকানো? দরজা জানালা আটকায় থাকবেন, একা মেয়ে মানুষ, সাবধানতা নিজের মধ্যে। আমি আমার কর্তব্য পালন করলাম মাত্র। আমি এখন যাচ্ছি, তুমি দরজায় খিল দাও। জি দাদু। কিছুদিন ধরে আজ ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে। প্রিয়তার সাথে তার দেখা হয় না 1 সপ্তাহের বেশি। কেবল রোজ রাতে সময় করে 10 মিনিট ভিডিও কলে কথা হয়। দুজন মানবীর নীরবে একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকে। দুজনেই সারাদিন বাদে তার প্রিয় মানুষটিকে দুচোখ ভরে দেখে নেয়। তাদের সকল ক্লান্তি একে অপরের চোখে তাকিয়ে যেন দূর হয়ে যায়। তবে এ নিয়ে দুটো মানুষের কারোর কোনো অভিযোগ ছিল না। সুন্দর করে মানিয়ে নিয়েছে তারা। তবে আজ ঘটনা ভিন্ন। রাত 1টা বাজতে চলছে, কিন্তু আজের কোনো খোঁজ নেই। কল করলেও রিসিভ হচ্ছে না। চিহ্নিত হয়ে সারা ঘর জুড়ে পায়চারি করছে প্রিয়তা। একটুতে উত্তেজিত হওয়া মানুষ নয় সে, তবুও সে উত্তেজিত হয়ে উঠেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মাথার মাঝে এলোমেলো অগোছালো খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছু হলো না তো ছেলেটার? ঘড়িতে রাত 1টা বেজে 27 মিনিট। ঘড়ির কাঁটার টিকটক শব্দ আর মশার গুনগুন গান পরিবেশকে থমথমে করে তুলেছে। প্রিয়তার রুমের লাইটটি এখনো জ্বলছে। ঘুম ঘুম চোখে প্রিয়তা মোবাইলের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো বুজে আসতে চাইছে যেন, কিন্তু তার অবচেতন মন বলছে এক্ষুনি কল আসবে। তার মনের কথা বৃথা যায়নি। নিঃশব্দ কামরার দরজা জানালা কাঁপিয়ে বেজে উঠল ফোন। প্রিয়তার ঠোঁটের কোণে খেলে গেল এক টুকরো হাসি। হ্যালো বলতে উপাস থেকে সময় নিয়ে আয়াজ উত্তর দিল, ক্ষুধা পেয়েছে প্রিয়তা, একটু নিচে আসবে, ভাত আছে। প্রিয়তার বুকের ভেতর কেমন করে উঠল। চোখ ভরা ঘুম যেন নিমিষে উধাও হয়ে গেল। শিরশির করে কেঁপে উঠল 2 চোখের পাতা। প্রিয়তা কাঁপা গলায় উত্তর দিল, আমি আসছি। কল কেটে যাওয়ার পর 2 মিনিট থম মেরে বসে রইল সে। আয়াত ছেলেটা দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছে। কেমন করে তাকে প্রিয়তা
আবার তুমি করেও বলছে। প্রিয়তা বড় করে শ্বাস নিল, ব্যস্ত পায়ে রান্নাঘরে যেয়ে প্লেটে ভাত তুলে নিল। ডাল ছাড়া আর কিছুই নেই, ব্যস্ত হাতে একটা ডিম ভেজে নিল। ব্যাস, এতেই চলবে। ল্যাম্পপোস্টের আলোতে ফর্মাল পোশাক পরিহিত আয়াজকে প্রিয়তার একজন অতীব সুদর্শন পুরুষ বলে মনে হলো। আয়াজের ক্লান্তিতে মোড়ানো মুখটা তার সৌন্দর্যের কোনো পরিবর্তন আনতে পারেনি। প্রিয়তা এগিয়ে আসতেই আয়াজ গাড়ির ডোর খুলে দিল। প্রিয়তা কোনো প্রশ্ন করল না, চুপচাপ উঠে বসলো। আয়াজ গাড়ির ভেতর ঢুকে ডোর লক করে দিল। এত রাতে আমার বাসার সামনে কেন? তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রেমিকা নেই আমার, তাই। আয়াজের উত্তরে প্রিয়তার বুকের ভেতর আবারও ছলকে উঠল। ছেলেটার কথা এমন কেন? তার প্রত্যেকটা কথা প্রিয়তার বুকের ভেতর কাচের মতো গেঁথে যায়। তাকে সে জানে না, নাকি জেনে বুঝে প্রিয়তাকে ঘায়েল করতে এই অস্ত্রের ব্যবহার? বাড়িতে তোমার মা রান্না করেনি? আয়াজ গম্ভীর উত্তর দিল, আমার মা তোমারও মা হয় প্রিয়তা। এরপর আর কখনো এভাবে বলবে না, মা বলে সম্বোধন করবে। আমার সব কিছু তোমার, ইভেন মাটাও। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। খাইয়ে দাও। প্রিয়তা পিট করে তাকালো। এই পুচকে তার উপর হুকুম জারি করছে। হাত নেই তোমার? খেয়ে নাও, আর কখনো এমন পাগলামি করবে না। যদি কেউ দেখে নেয় কি হবে বুঝতে পারছো? বিয়ে করে নিব, প্রবলেম সলভ। প্রিয়তা রেগে গেল। সিরিয়াস ব্যাপারেও ছেলেটার গাছাড়া ভাব। তার এ ধরনের ব্যবহার একদম পছন্দ না। প্রিয়তা কিছুটা কঠিন হয়ে বলল, তোমার বাচ্চামি বন্ধ করো আয়াজ। বিয়ে বললেই বিয়ে হয়ে যায় না। তুমি এখনো বাচ্চাই রয়ে গেছো। তোমার পরিবার কখনো আমায় মেনে নেবে? আমার যোগ্য সম্মান তোমার পরিবারের কাছ থেকে দিতে পারবে তুমি? প্রিয়তার আগে ফুঁসে চলছে এখনো। আয়াজ একমনে তাকিয়ে থাকলো প্রিয়তার দিকে। হঠাৎ বলে উঠল, নেমে দাঁড়ান প্রিয়তা। প্রিয়তা না বুঝতে পেরে আয়াজের চোখে তাকালো। আয়াজ পুনরায় একই কথা আওড়ালো, বাহিরে নেমে দাঁড়ান। অবুঝের মতো প্রিয়তা গাড়ি থেকে নেমে দাঁড়াতে শব্দ করে গাড়ির ডোর বন্ধ করে দিল আয়াজ। জোর শব্দে কেঁপে উঠল প্রিয়তা। কিছু বোঝার আগেই শো করে গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেল আয়াজ। খাবার প্লেট হাতে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। পরক্ষণে অপমান আর খারাপ লাগায় চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল পানি। আয়াজের এমন ব্যবহার তীব্রভাবে আঘাত করল প্রিয়তার আত্মসম্মানকে। এই পুচকে ছেলের এত কিসের দাপট? রাগে মুখশ্রী লাল হয়ে এলো। বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে নিঃশব্দে মেন গেট লক করে নিজের ফ্ল্যাটে চলে এলো সে। রাতে আর ঘুম হলো না। রুমের বাতি নিভিয়ে বারান্দায় এসে বসলো প্রিয়তা। ধোয়া ওঠা কাপে চুমুক বসালো। তার মুখে আধার ছেয়ে আছে। তার গভীরতা এই রাতের আধারকেও হার মানাবে। প্রিয়তা নিজের বিহেভে অবাক হলো। সে কি বদলে যাচ্ছে? এই যে সে আয়াজের উপর রাগ করার চাইতে বেশি মন খারাপ করছে, এটা কি অস্বাভাবিক নয়? তার এখন উচিত ঝটপট আয়াজকে তার সকল সাইড থেকে ব্লক করে দেওয়া, কিন্তু সে তা না করে দেবদাসের মতো চা খেয়ে শোক পালন করছে। দেবদাস? মেয়েরাও দেবদাস হয় নাকি দেবদাসী? প্রিয়তা আবারও চায়ের কাপে চুমুক বসালো। তার এভাবে আয়াজকে ছেড়ে দেওয়া চলবে না। ছেলেটা দিনকে দিন চরম বেয়াদব হয়ে যাচ্ছে। সবটাই শাসনের অভাব। প্রিয়তা আর চোখে ফোনের দিকে তাকালো। না, এখনো কোনো টেক্সট বা কল আসেনি। প্রিয়তার চোখ ছলছল করে উঠল। অভিমান হলো খুব। একটা মেসেজ দিলে কি এমন হতো? সুউচ্চ প্রাচীরের ঘেরা বাড়িটা প্রিয়তার ভীষণ পছন্দ হলো। বাড়ির সদর দরজা পেরোতে সামনে পিচ দেওয়া সরু রাস্তা, যার দুধারে বাহারি গাছের সমারোহ। দোতলা বাড়িটার অধিকাংশ জায়গা থেকে রং খসে পড়েছে। বাড়িটায় যে বহুদিন ধরে রঙের আঁচড় পড়েনি তা দেখে বোঝা যাচ্ছে। প্রিয়তার বেশি পছন্দ হলো ছোট্ট শান বাঁধানো পুকুরঘাটটা। টলমলো পানিতে তাকালে নিজের অবয়ব স্পষ্ট দেখা যায়। এত বড় বাড়িটা এই ভর দুপুরেও কেমন ঝিমিয়ে আছে। প্রিয়তা যখন এসবে বিভোর, তখন আয়াজ কিছুটা রসিকতা করে বলল, আপনার নিজ গৃহে আপনাকে স্বাগতম প্রিয়। হুম। কিছু না, ভিতরে চলুন।
আয়াজ হাসে, প্রিয়তা ছোট ছোট চোখে তাকায়। আয়াজ কেন হাসলো সে বুঝতে পারে না, তবে তার এখন কেমন কেমন লাগছে। সেদিন রাতের ঘটনার পর দুদিন তার সাথে আয়াজের কোনো যোগাযোগ ছিল না। না আয়াজ তার খোঁজ নিয়েছে আর না সে নিয়েছে। তবে হুটহাট করে মন খারাপের মেঘ ছেয়ে যেত, চোখের জল ঝরেছে কয়েকবার, কখনো বা ভীষণ রকম জেদ চেপে বসতো মাথায়। এই পিচ্চি অভদ্র ছেলের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। পরক্ষণেই হু হু করে কেঁদে উঠত মন। তাকে ভুলে থাকাটা এত বেদনার কেন? আজ প্রিয়তা দুটো ক্লাস করিয়ে ছুটি নিয়েছে, মনের সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ। স্কুল থেকে বেরিয়ে বাসের জন্য দাঁড়াতেই সেখানে আয়াজের আগমন ঘটে। পরনে তার 3 কোয়ার্টার প্যান্ট এবং হাতার টি শার্ট। প্রিয়তার বুকের ভেতর দামামা বেজে ওঠে। ছেলেটা তো আকর্ষণীয় কেন? এই যে তার কেমন ঘোর লেগে যাচ্ছে, তার ভেতর পুষে রাখা রাগ গলে যাচ্ছে। প্রিয়তা চোখ সরিয়ে নেয়, এই অভদ্র ছেলের দিকে দ্বিতীয়বার তাকাবে না সে। আয়াজ এগিয়ে এলো, প্রিয়তার শাড়ির আঁচল তুলে মুখ মুছল। প্রিয়তা হক চকালো, চোখ বড় করে বলল, কি হচ্ছে আয়াজ? লোক দেখছে তো। আয়াজ আশেপাশে তাকালো। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুজন লোক কেমনভাবে তাকিয়ে আছে। আয়াজ মিষ্টি করে হাসলো, মুখে হাসি ধরে রেখেই বলল, মুখের ঘাম মোছার জন্য বউয়ের আঁচল বেস্ট, তাই না চাচা? লোক দুটো কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে অন্যদিকে চলে যায়। প্রিয়তা চোখ গরম করে, তবে আয়াজ পাত্তা দেয় না। প্রিয়তার পিছু পিছু বাসে ওঠে। বাস থেকে নামার পর এক প্রকার হুমকি ধামকি দিয়েই সে প্রিয়তাকে বাড়িতে নিয়ে এসেছে। যদিও প্রিয়তাকে এভাবে ধমকে আনার সাহস ছিল না আয়াজের পক্ষে, শাকিলা বেগম কল করে বলায় প্রিয়তা রাজি হয়েছে। তা দেখে আয়াজ প্রিয়তাকে খোঁচাতে বাদ রাখিনি। দুষ্টু হাসি দিয়ে ছোট ছোট করে বলেছিল, কি ভেবেছিলেন একা বাসায় আপনার হরণ করতে নিয়ে যাচ্ছি? আপনার ভাবনাগুলো তো ভীষণ দুষ্টু প্রিয়, আপনাকে দেখে তো বোঝা যায় না এত দুষ্টু চিন্তা নিয়ে ঘুরছেন। প্রিয়তা চোখ কপালে তুলে তাকায়। মুখের কি ভাষা ছেলের, একদম রসাতলে চলে গিয়েছে ছেলেটা। বর্তমানে আয়াজদের লিভিং রুমে বসে আছে প্রিয়তা। তার সামনে টেবিল জুড়ে রয়েছে বিভিন্ন রকম খাবার। তার শরীরের তাপ বেড়েছে কিছুটা, কোনো কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। খুব ছোট থেকেই অসুস্থ হলে সে খেতে পারে না, খাবার দেখলেই বমি বমি পায়। এখানে তার ভিন্ন কিছু নয়, তবুও প্রিয়তা এক টুকরো আপেলে ছোট্ট ছোট্ট করে কামড় বসাচ্ছে। কিছুক্ষণ পরপর শাকিলা তাকে তাড়া দিচ্ছে খাওয়ার জন্য। প্রিয়তা অসহায় চোখে আয়াজের দিকে তাকায়, কিন্তু আয়াজ তার দিকে নজর দিল না। সে তো সোফায় আধশোয়া হয়ে গেম খেলায় ব্যস্ত। আপনি কি আমার হতে চলা ভাবি? কণ্ঠস্বর অনুসরণ করে বাঁদিকে তাকায় প্রিয়তা। ছিমছাম গরনের একটা ছেলে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, হাতে ফুটবল, পরনে জার্সি, মুখমণ্ডল ঘরমাক্ত। মাত্রই মাঠ থেকে খেলে ফিরেছে। প্রিয়তা ভীষণ খেলো, খুক খুক করে কেসে উঠল। শাকিলা বেগম ব্যস্ত হলেন, এদিকে এসে পানির গ্লাস মুখের সামনে ধরলেন। আয়ানকে চোখ রাঙালেন। আয়ান ঠোঁট উল্টে ভাইয়ের দিকে তাকালো। আয়াজ কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। আয়ান মুখ কালো করে বলল, কি করেছি আমি? এভাবে কেন তাকাচ্ছ সবাই? কথা শেষ করে পরপর প্রিয়তার দিকে তাকালো আয়ান, মুখ ভার করে শুধালো, নট ফেয়ার ভাবি। কতটা এক্সাইটেড ছিলাম আমি, তা তোমার চিন্তার ধারণার বাইরে। ভেবেছিলাম তুমি আমার পার্টনার হবে, আমরা দুজন মিলে এই বাড়িতে ছোটোখাটো একটা সার্কাস বানাবো। কিন্তু প্রথম দিনেই তুমি আমার শত্রু বনে গেলে, এটা সত্যি বেদনাদায়ক। আয়ান অসহায় মুখ করে চলে গেল। প্রিয়তা গোল গোল চোখে তাকিয়ে রইল কেবল। শাকিলা হেসে জানালেন, ওর কথা কিছু মনে করো না, ও আয়াজের ছোট চাচ্চুর ছেলে আয়ান, ভীষণ দুষ্টু। প্রিয়তা হাসল। সে জানে না ওই মুহূর্তে কি বলা উচিত, তাই হাসিকেই উত্তর হিসেবে বেছে নিল সে। শাকিলা আবারও বললেন, দেখো তোমায় ডেকে এনে এখন নিজেই ব্যস্ততা দেখাচ্ছি, কিছু মনে করো না। আজ বাড়িতে কেউ নেই, রীতাও তার বাবার বাড়িতে। প্রিয়তা হেসে বলল, কোনো ব্যাপার না আন্টি, আমি আপনাকে হেল্প করি, কাজ করতে করতে না হয় গল্প হবে।
শাকিলা বেগমের মুখ উজ্জ্বল হলো। মেয়েটার অমায়িক ব্যবহারে তাকে মুগ্ধ করেছে। কি ভীষণ মিষ্টি মেয়েটা, যেন কোনো স্বর্গদূত। শাকিলা বেগমের ভীষণ আফসোস হলো। কি হতো যদি মেয়েটার বয়স আর একটু কম হতো। প্রিয়তাকে দেখলে তার বয়স বোঝা যায় না ঠিক। প্রিয়তাকে তার পছন্দ হয়েছে এটাও ঠিক, তবুও তার মনে একটু খচখচানি রয়ে গেল। মেয়েটা যে তার ছেলের থেকে 5 বছরের বড়। আয়াজের বাবা কি এই সম্পর্কে সম্মতি দিবেন? গ্রীষ্মের শেষ প্রায়। প্রকৃতি হুটহাট নিজের রূপ বদলে ফেলছে। কখনো ভীষণ রোদ, কখনো বা ঝুপঝুপ করে বৃষ্টি। বর্তমানে আকাশে মেঘ করেছে, ভীষণ রকম অন্ধকার। বাতাস বইছে শো শো করে। ভাব এমন যেন এক্ষুনি বৃষ্টি নামবে, ভাসিয়ে দিবে এ ধরণীকে। কিন্তু প্রিয়তা জানে বৃষ্টি হবে না, থেমে যাবে কিছুক্ষণের মাঝে। মেঘ কেটে সূর্যি মামা উকি দিবে, হেসে বলবে, হ্যাভ সাম ফান। প্রিয়তার কথা সত্যি হলো। মেঘ কেটে গেছে, উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে সর্বত্র। প্রিয়তা সরল হাসল, গুনগুন করে গান ধরল। আজকাল তার খুব সুখ সুখ অনুভব হয়। মাজা অবধি ছড়ানো চুলগুলো হাতে পেঁচিয়ে খোপা বাঁধল। মনে পড়ল আয়াস তার চুল দেখে বলেছিল, চুল সামলাতে নিশ্চয়ই আপনার ভীষণ কষ্ট হয় প্রিয়। বিয়ের পর আপনার চুল সামলানোর দায়িত্বটা আমি নিয়ে নিলাম। এই সামান্য কটা দিন না হয় একটু কষ্ট করে নিন। প্রিয়তার ঠোঁটের কোণে হাসি মিলল। আয়াজের কথা মনে পড়লে আজকাল তার ভীষণ লজ্জা লাগে। কেমন করে যেন তাকায় ছেলেটা, একদম বুকে এসে লাগে। প্রিয়তার ফোন বেজে উঠল। প্রিয়তা ব্যস্ততা দেখালো না, ফের আয়নায় নিজেকে একবার দেখে উঠল। ধীর পায়ে এগিয়ে বিছানা থেকে ফোন তুলে নিল। ফোনের ট্রেনে আয়াজের নম্বর সেভ উঠেছে। প্রিয়তা আয়াজের নাম্বার সেভ করেনি। সেভ করার মতো উপযুক্ত কোনো নাম সে আয়াজকে দিতে পারেনি, তবে নাম্বারটা তার ভীষণ পরিচিত। এত দেরি কেন হলো প্রিয়তা? চুল বাঁধছিলাম। আচ্ছা। এরপর নিশ্চুপ। কিছু সময় পর আয়াজ আবার বলল, একটু বের হতে পারবেন? যদি বলি না, তবে কি বের হতে মানা করবে? দুঃখিত, না বলে কোনো অপশন আপনার বরাদ্দ নেই। রেডি হয়ে নিন, টাইম 30 মিনিট। কল কেটে গেছে। প্রিয়তা ফিচেল হাসল, অতঃপর বসে গেল পোশাক বাছাইয়ের জন্য। আজকাল এই সুন্দর পরিবেশে তাকেও সুন্দর লাগা চাই। আজ আমার কাছে কিছু ঠিকঠাক লাগছে না, প্লিজ পাগলামি করো না। আপনি আমায় ভালোবাসেন প্রিয়তা? প্রিয়তা আয়াজের চোখে তাকালো, ছলছল চোখে মাথা উপর নিচ করল। আয়াজ জোরে শ্বাস নিল, বলিষ্ঠ হাতে প্রিয়তার হাত আঁকড়ে ধরল, আশ্বাস দিয়ে বলল, আমরা খারাপ কিছু করছি না প্রিয়। আমরা আমাদের সম্পর্ককে হালাল করছি, নিজেদের সম্পর্কের একটি পূর্ণতার রূপ দিচ্ছি। কেন অযথা ভয় পাচ্ছেন? আমি তো আছি। আয়াজের কথা শুনে প্রিয়তা হু হু করে কেঁদে ফেলল। ক্রন্দনরত অবস্থায় বলল, আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি আয়াজ। আমি তোমাকে হারাতে চাই না, একদম চাই না। আয়াজ মুচকি হাসল, আলতো হাতে মুছে দিল প্রিয়তার চোখ। ফিস ফিস করে বলল, আমাকে যেন না হারাতে হয় তার ব্যবস্থাই তো করছি। কিন্তু হুশ, কোনো কিন্তু না, ভেতরে চলুন। যত লেট করবেন আমাকে হারানোর সম্ভাবনা তত বাড়তে থাকবে। রিস্ক নিতে চান? প্রিয়তা ডানে বায়ে মাথা নাড়িয়ে না জানালো। আয়াজ ঠোঁট টিপে হাসল। কে বলবে এই মেয়ে পেশায় একজন শিক্ষিকা। আয়াজের মনে হচ্ছে প্রিয়তাকে একটা চকলেট দিলেই সে কান্না থামিয়ে ফিক করে হেসে ফেলবে। এত আদরে কেন তার প্রিয়? কাজী অফিস থেকে আজ খুব হাসি খুশি মুখে বের হলেও প্রিয়তার মুখটা থমথমে। সে এখনো বুঝতে পারছে না কি থেকে কি হলো। আজ শুক্রবার হওয়ার সুবাদে সে বাসাতেই ছিল। আয়াজ কল করে ডাকায় সে ফুরফুরে মেজাজে দেখা করতে চলে আসে, কিন্তু আয়াজের বিধ্বস্ত চেহারা দেখে সে থমকে যায়। কেমন এলোমেলো হয়ে আছে তার চুল, মুখটাও ফুলে আছে। প্রিয়তা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এমন কেন লাগছে তোমায়? উত্তরে আয়াজ যা বলে তা প্রিয়তাকে আবারও কাঁপিয়ে দেয়। আমায় বিয়ে করতে পারবেন প্রিয়? কি হয়েছে আয়াজ, এসব কেন বলছো? পারবেন? প্রিয়তা কাপা গলায় উত্তর দেয়,
অবশ্যই। এরপর আয়াজ আর কোনো কথা বলে না, একটা রিক্সা ঠিক করে তাতে চড়ে বসে। সুপারমার্কেটের পাশে 4তলা ভবনের 2য় তলায় কাজী অফিস। কাজী অফিসের সামনে এসে দাঁড়াতেই প্রিয়তা নড়ে চড়ে ওঠে। বুকের ভেতর অজানা কারণে ঢিপ ঢিপ করছে, নাকে ছোট ছোট ঘাম কণা জমতে শুরু করেছে। এখানে কেন আমরা আয়াজ? কাজী অফিসে যে কারণে আসে মানুষ, সে কারণে। এরপর যা হওয়ার সেটাই হয়েছে। আপাতত প্রিয়তা শক্ত করে আয়াজের হাত ধরে আছে। কয়েক ঘন্টার ব্যবধানে কত কিছু হয়ে গেল তার জীবনে। এখন সে বিবাহিত, তার একটা পিচ্চি বর আছে। প্রিয়তা কিছু একটা ভেবে প্রশ্ন করল, এখন আমরা কোথায় যাব আয়াজ? আয়াজ সময় নষ্ট না করে সহজ গলায় বলে, কোঠিবাড়ি। কয়েক সেকেন্ড সময় লাগে প্রিয়তার ভাবতে, অতঃপর মনে পড়ে এটা আয়াজদের বাড়ির নাম। প্রিয়তার ভীষণ মন খারাপ হলো। আজ তার বিয়ে হলো, অথচ তার কোনো পরিবার নেই, না আছে কোনো অভিভাবক। সে নিজেই নিজের সব। আজ মা থাকলে নিশ্চয়ই তাকে বুঝিয়ে শুনিয়ে আয়াজের হাতে তুলে দিত। প্রিয়তার বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে পা বাড়ালো তার নতুন জীবনের উদ্দেশ্যে। তার জানা নেই কি হতে চলছে, কিন্তু তবুও তার কোনো ভয় নেই। পাশের মানুষটার হাতে হাত রেখে সে ভয়হীন ভাবে মৃত্যুকেও বরণ করে নিতে পারবে। মাথার উপরে সিলিং ফ্যানটা ভন ভন করে ঘুরছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে আয়াজ। শাকিলা এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল ছেলের দিকে। তরিকুল সাহেব বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। পানি শেষ করে আয়াজ বাবার চোখে চোখ রাখল। শান্ত শীতল গলায় বলল, এত জরুরি তলব কেন? তরিকুল সাহেব সোজা হয়ে বসলেন, গমগমে সুরে বললেন, তোমাকে কেন জরুরি তলব পাঠানো হয়েছে তার কারণ নিশ্চয়ই আমাকে বলতে হবে না। যথেষ্ট বুদ্ধিমান তুমি। জি, আমার মনে হয় কারণটা আমি বুঝতে পেরেছি, আর এজন্যই আপনার মতামত শুনতে আগ্রহী আমি। তরিকুল সাহেব নড়ে চড়ে বসলেন। ছেলের এমন শান্ত শীতল কণ্ঠ তাকে তার জায়গা থেকে নাড়িয়ে দিচ্ছে। এতে তিনি ভীষণ বিরক্ত বোধ করলেন। গলার স্বর কঠিন করে তিনি বললেন, সমাজে আমার একটা সম্মান আছে, তোমার এটা ভুলে গেলে চলবে না। 5 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছ, এ কথা লোকে জানলে কি হবে বুঝতে পারছো? তোমার আমার রেপুটেশনের কথা একবার ভাবা উচিত ছিল। আয়াজ ধৈর্য হারালো না। তার ভাবভঙ্গি স্বাভাবিক। প্রগাঢ় শান্ত কণ্ঠে বলল, বিয়েটা তো আমি করেছি বাবা, রেপুটেশন কেন আপনার নষ্ট হবে? কেউ কিছু বলতে এলে তাকে আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি বুঝে নিব, আপনি নিশ্চিন্তে থাকেন। তরিকুল সাহেব খুক খুক করে কেসে উঠলেন। এই মুহূর্তে তার নিজের ছেলেকে চরম অসভ্য অভদ্র বলে মনে হচ্ছে। বাপের থেকে বেশি বুঝতে শিখে গেছে। এই ছেলেকে অসভ্য ছাড়া আর কি বলা যায়? তরিকুল সাহেব থামলেন, গম্ভীর হয়ে ছেলেকে দেখলেন। তার ছেলের ভেতর আত্মবিশ্বাস, জেদ সর্বদাই বেশি। ছেলে যা করছে সব তার জেদ। একবার জেদ থেকে বের হয়ে এলে সব ঠিক হয়ে যাবে। প্রিয়তাকে তার দেখতে শুনতে খারাপ লাগছে না, কিন্তু তবুও কেন যেন মেয়েটাকে তার ভীষণ অপছন্দ। বয়সে বড় তাই হয়তো। তরিকুল সাহেব পুনরায় আয়াজের দিকে মন দিলেন। ভীষণ গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, তোমার বইয়ের জন্য এ বাড়ির দরজা বন্ধ। আমার অফিসেও তোমার জায়গা হবে না যদি তুমি তোমার কোথায় অটল থাকো। ভেবে দেখো কি করবে। আমার কথা শুনলে বাড়ি, ফিউচার সব তোমার হাতের মুঠোয়, আর অন্যথায় সব থেকেও তোমার কিছুই নেই। তরিকুল সাহেব সন্তুষ্ট চিত্তে উঠে দাঁড়ালেন। তার ছেলে ভীষণ বুদ্ধিমান। সামান্য একটা মেয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে বোকামি নিশ্চয়ই করবে না। তিনি আনন্দিত হয়ে শাকিলা বেগমকে ডাকলেন। আবদার করে বললেন, 1 কাপ গরম চা আর গরম গরম পাকোড়া বানাও তো, তোমার হাতের পাকোড়া মিস করছি। শাকিলা বেগম তরিকুল সাহেবের হাসি হাসি মুখ দেখে খুশি হলেন। নিশ্চয়ই সব স্বাভাবিক হয়েছে। পরিবারের তাহলে সুখ নামলো বোধ হয়, কিন্তু তিনি জানতেন না পরিবারের শেষ সুখটুকু ধূলিসাৎ করে আনন্দে মেতেছে তরিকুল সাহেব। প্রিয়তা ভীষণ মন খারাপ নিয়ে কাবার থেকে আয়াজের কাপড় বের করে গোছাতে লাগলো। সে একটা পরিবার পাবে, একটা মা পাবে, এত সব ভাবনা নিয়েই এ বাড়িতে পা রেখেছিল সে। কিন্তু তার মেয়াদকাল এ বাড়িতে একটা রাতও হলো না। সে কি এমন পোড়া কপাল নিয়ে জন্মেছে? প্রিয়তা আঁচলে চোখ মুছল। একবার ভালো করে আয়াজের রুমটা দেখে নিল। এই রুমটায় ঢোকার পর তার ভীষণ আপন মনে হয়েছিল।
কিন্তু কি হলো? প্রিয়তা উদাস মনে হেঁটে বারান্দায় গেল। আয়াজের রুমের বারান্দাটা বিশাল, জানা অজানা বিভিন্ন ফুলের গাছ আছে এখানে। এখানে বসে চন্দ্রবিলাস করা যেত। মাত্র কয়েক ঘন্টায় প্রিয়তা অনেক কিছুই ভেবে নিয়েছিল, কিন্তু তার কিছুই হলো না ভেবে মুখ কালো করল সে। এরই মাঝে আয়াজ এলো রুমে। প্রিয়তাকে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে দাঁড়ালো, পেছন থেকে আঁকড়ে ধরে কাঁধে থুতনি ছোঁয়ালো। প্রিয়তা চমকে উঠে চোখ বন্ধ করে নিল। মন খারাপ কেন বউ? আয়াজের মুখে বউ ডাক শুনেই প্রিয়তা কেঁদে ফেলল। আয়াজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, কাঁদছেন কেন? তুমি কথা রাখোনি আয়াজ, তোমার পরিবার আমায় মেনে নেয়নি। আয়াজ আলতো করে জড়িয়ে ধরল প্রিয়তাকে, শান্ত করার গলায় বলল, আমি আপনাকে মেনে নিয়েছি প্রিয়তা, এর থেকে বেশি কি চাই আপনার? তুমি বিবাহিত মেয়ে, তোমার ঘরে একটা ছেলে কি করছে? প্রিয়তা দরজা ছেড়ে দাঁড়ালো, একটু হাসার চেষ্টা করে বলল, দাদু ভেতরে আসুন না, ভেতরে এসে কথা বলি। বৃদ্ধ গোমরামুখী বাড়িওয়ালা নড়ল না, ধারালো দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইল। এর মাঝে রুম থেকে আয়াজ বের হয়ে এলো। প্রিয়তার গা ঘেঁষে দাঁড়িয়ে সুন্দর করে সালাম দিল বৃদ্ধকে উদ্দেশ্য করে। আপনি আমার বউকে ধমকাচ্ছেন, এটা কিন্তু মোটেই ভালো কাজ নয় দাদু। লোকটা বিস্ময় নিয়ে প্রিয়তার দিকে তাকালো। মেয়ে, তুমি বিয়ে করলে কবে? প্রিয়তা উত্তর দেওয়ার আগেই আয়াজ উত্তর দিল, এই তো আজ দুপুর 12টা 35 লোকটার দুভ্রোর মাঝে ভাঁজ পড়ল। সে হয়তো আয়াজের কথাকে বিশ্বাস করতে পারছে না, তাই সে সন্ধিয়ান গলায় প্রিয়তাকে বলল, এই ছেলেটি কি তোমার স্বামী, নাকি ফাঁকি দিতে চাইছো আমাকে? আয়াজ কথা বলতে নিলে প্রিয়তা থামিয়ে দিল তাকে, মুখে হাসি এনে বলল, সত্যি আমরা বিবাহিত দাদু, বিশ্বাস না হলে আসুন কাগজপত্র দেখাচ্ছি আপনাকে। বৃদ্ধ এবার মাথা নাড়ালো, চলে যেতে নিয়ে আর চোখে একবার আয়াজের দিকে তাকালো। আয়াজ তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। বৃদ্ধ নাক কুচকালো, বিড়বিড় করলো, বিচ্ছু ছেলে। রাতের রান্নাটা প্রিয়তা নিজ হাতেই করলো। খুব যত্ন নিয়ে সে আয়াজের জন্যই রুই মাছ ভুনা করেছে, সাথে বেগুন ভাজি। এ দুটো খাবার আয়াজের পছন্দের। ফ্রিজে মাংস নেই, তাই এ দিয়েই আজ চালাতে হবে। প্রিয়তা রান্নার ফাঁকে বেশ কয়েকবার উকি দিল। আয়াজ ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ হয়েছে সে ঘুমিয়ে পড়েছে। বেডে হেলান দেওয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে ছেলেটা, ঘাড় ব্যথা করবে তো। প্রিয়তা ভাবলো একবার ডেকে দিবে, কিন্তু পরক্ষণে আয়াজের ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না তার। প্রিয়তা ঘুমন্ত আয়াজকে অবলোকন করলো। সুঠাম দেহি প্রিয় পুরুষটার ঘুমন্ত রূপ ভয়ঙ্কর। এত কেন সুন্দর? আয়াজের ঘুমন্ত সরল মুখ দেখে প্রিয়তার মনে কিছু অবাধ্য ইচ্ছা ছোটাছুটি করতে লাগলো। সে কি একটু ছুঁয়ে দেবে? পরক্ষণে লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল। বিয়ে করতে না করতেই তার ভেতরে এমন লুচু স্বভাব চলে এসেছে, নট ফেয়ার। প্রিয়তা জোরে নিঃশ্বাস নিল। প্রিয়তা নিজেই আয়াজকে বিছানায় শুয়ে দিতে চাইল। আপনার এই চুনোপুটির শরীর এত বড় আমাকে নাড়াতে পারবে না। প্রিয়তা চোখ পিটপিট করে তাকালো, রাগী কণ্ঠে জবাব দিল, ঘুমাওনি যখন ভান করেছিলে কেন? দেখছিলাম একা পেয়ে আমার সুযোগ লোটার চেষ্টা করেন কিনা। আয়াজ কথাটা বলে চোখ টিপল। প্রিয়তা লজ্জা পেল, তা প্রকাশ করল না। এই ছেলে যদি একবার বুঝতে পারে প্রিয়তা লজ্জা পেয়েছে, তবে সময়ে সময়ে সে প্রিয়তাকে লজ্জায় ফেলবে। সে আয়াজকে চোখ গরম দেখিয়ে রান্নাঘরে চলে গেল। এমন বিচ্ছু ছেলের সাথে সংসার কিভাবে করবে সে? রাতের আকাশ ভীষণ সুন্দর। শিরশির বাতাসে শীত শীত লাগছে। আজ আবহাওয়া বেজায় ঠান্ডা। প্রিয়তা গায়ের ওড়নাটা চাদরের মতো করে গায়ে পেঁচিয়ে নিল। প্রায় রাতে সে এভাবে ছাদে এসে দাঁড়ায়, বুক ভরে নিঃশ্বাস নেয়। মনের সকল অসুখ যেন এভাবেই বের করে ফেলে সে। প্রিয়তার ফোনে টুংটাং শব্দ হয়। লুকিয়ে বেড়াচ্ছেন কেন? রুমে আসুন, অনেক রাত হয়েছে। প্রিয়তা মেসেজটা দেখে ফোন পাশে রেখে দিল। তার ভীষণ রকম লজ্জা অনুভব হচ্ছে। এটা তাদের প্রথম রাত, লজ্জাটা স্বাভাবিক।
প্রিয়তা দাঁড়িয়ে থাকে আরও কিছুক্ষণ। দুরো দুরো মন নিয়ে ছাদ থেকে নিচে নামলো। ফ্ল্যাটের দরজাটা চাপানোই আছে, পুরো ফ্ল্যাট ঘুটঘুটে অন্ধকার। প্রিয়তা আলগোছে দরজা বন্ধ করে অন্ধকার হাতড়ে রুমে প্রবেশ করে। আবছা আলোয় সে দেখতে পায় আয়াজ বেডের অন্য পাশে ঘুরে শুয়ে আছে। প্রিয়তা ঢোক গিলে এগিয়ে যায়, কোনো শব্দ ছাড়া একপাশে চুপটি করে শুয়ে পড়ে। বিড়বিড় করে রাতটা যেন দ্রুত কেটে যায়। খিচে চোখ বন্ধ করে রাখতেই অনুভব হয় একটা